আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো বুধবার, এখন ঠিক বাজে হলো 12:30, সকাল 12:30। সকাল থেকে আজকে প্রচুর ব্যস্ত ছিলাম, একটু রেস্টও নিয়েছি। তো টেস্ট নেওয়া শেষ করে আজকে হলো আমার ঘর পরিষ্কার, মানে সব কিছু ক্লিন করার অভিযান আর কি। তো আমি আস্তে আস্তে সব ক্লিন করে নিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে হলো টিভি ক্যাবিনেটটা ক্লিন করে নিচ্ছি। আমি একটা একদম যে কাপড়গুলো পানি চুষে নেয়, গেঞ্জি টাইপের কাপড়গুলো খুব সুন্দর করে ক্লিন করে তারপরে হলো পানিতে ভিজিয়ে একদম পানিটা চিপে নিয়েছি। চিপে নিয়ে আমি প্রত্যেকটা ফার্নিচার এভাবে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমাদের এখানে খুব বেশি একটা ধুলোবালি পড়ে না, কিন্তু যেহেতু এগুলো ব্ল্যাক কালারের ফার্নিচার, এগুলোতে একটু যদি ময়লা পড়ে তাহলে খুব বেশি বোঝা যায়। তো এখন আমি হলো, এটা আসলে একটা টিভি ক্যাবিনেটই, এটা হলো বাসায় একদম ফিক্স করা ছিল এই টিভি ক্যাবিনেটটা, এটা একদম ওয়াল পর্যন্ত। তো এখানে আসলে আমরা টিভি রাখিনি, তো টিভি কিনেছিও খুব বেশি দিন হয়নি, আপনারা জানেন। খুব বেশি হলে 1 মাস মতো হয়েছে আর কি টিভি কেনাটা। তো এই কারণেই ক্যাবিনেটটা কিনেছিলাম আমাদেরটা, কারণ যখন এই বাসাটা চেঞ্জ করে ফেলবো তখন অন্য বাসায় হয়তো বা আনফার্নিশড বাসা যদি নেই, ওখানে টিভি ক্যাবিনেট নাও থাকতে পারে। এই কারণে আর আসলে আমরা টিভি ক্যাবিনেটটা এটা ইউজ না করে আমরাই কিনে নিয়েছি একটা। আর আমি কম্পিউটার টেবিলটা সব সময় ক্লিন রাখি, কারণ এটা আমার কাজের জায়গা, এখানে বসে আমার ইউটিউবের কাজ করতে হয়। তো এটা আমি যখনই সুযোগ পাই তখনই ক্লিন রাখার ট্রাই করি। যদি আসলে ঘর ক্লিন থাকে বা আমি যেখানে বসে কাজ করি সে জায়গাটা ক্লিন থাকে, তাহলে কিন্তু মনটাও ক্লিন থাকে। আমি ঘটনা শেয়ার করি, আমি যখন ভার্সিটিতে পড়তাম, তো আমি তো হোস্টেলে থাকতাম, আমি হলো ইউডাতে পড়তাম। আপনারা অনেকে জানতে চান আমি কোথায় পড়াশোনা করেছি। তো আমি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ওটার শাখা হলো, শাখা না, ওটার মেন মানে ভার্সিটিটার মেইন ব্রাঞ্চই ছিল হলো ইয়েতে ধানমন্ডি শঙ্করে। তো ওইখানের একটা হোস্টেলে, ভার্সিটির হোস্টেলে আমি থাকতাম। তো কী হতো, পরীক্ষার আগে দেখা যেত যে আমি আমার বিছানা, আমার জানলার পাশে টেবিলটা ছিল, জানলা থেকে শুরু করে সব কিছু আমি ক্লিন করতাম, কারণ পরীক্ষার আগে একটু পড়াশোনার চাপটা বেশি থাকে। আর টেবিল যদি ক্লিন থাকতো তাহলে ওখানে বসে পড়ে আমি খুব আনন্দ ফিল করতাম বা আমার খুব ভালো লাগতো। তো এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আমি এই ঝুড়িটার মধ্যে হলো পাউরুটি, তারপরে দোসানের জুস, তারপরে প্রতিদিন যা খাওয়া হয় সেগুলো রেখে আমি ডাইনিং টেবিলে রেখে দেই। তো ঝুড়িটা ময়লা হয়ে গিয়েছিল, এই কারণে ঝুড়িটাও ক্লিন করে নিচ্ছি আমি। তো ঝুড়িটা ক্লিন করা হয়ে গেছে, আমি এখন সুন্দর করে সবগুলো জিনিসের মধ্যে রেখে এটা আমি এখন জায়গা মতো রেখে দিব। আমি ডাইনিং টেবিলটা প্রতিদিনই ক্লিন করার ট্রাই করি, তবে প্রতিদিন ক্লিন করতে না পারলেও আমি অন্তত সপ্তাহে একবার তো অবশ্যই ভালোভাবে ক্লিন করার ট্রাই করি। ডাইনিং টেবিলটা আমাদের খুব বেশি ইউজ হয় না, এই কারণে ডাইনিং টেবিলটা খুব বেশি ময়লাও হয় না। কারণ আপনারা দেখেছেন আমরা ডাইনিং টেবিলে খুব কম খাই, আমরা বেশিরভাগ সময় নিচে বসে খাই। আর এই কারণে এই ডাইনিং টেবিলটা আসলে সেভাবে ইউজ হয় না আর কি। তারপরেও ক্লিন করতে হয়, ইউজ না হলেও দেখা যায় যে বাইরে থেকে হালকা ধুলাবালি তো বাসার মধ্যে আসেই, তো এই কারণে তো ক্লিন করতেই হয়। তো আমার মতে প্রতিদিন যদি আমরা অল্প 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 করে সব জিনিস ক্লিন করে রাখি, তাহলে কিন্তু একবারে অনেক বেশি ক্লিন করার ঝামেলাটা আমাদের পোহাতে হয় না। এটা আমার বেডরুমের সাথে একটা বিশাল বড় আমার ড্রেসিং টেবিল আছে, তারপর ড্রেসিং টেবিলের পাশেই ক্যাবিনেট টাইপের আছে, নিচে এরকম ড্রয়ার টাইপের আছে। তো এগুলো আমি মোটামুটি 2-1 দিন পর পরেই ক্লিন করে নিই। আর একদিন সপ্তাহে খুব ভালোভাবে ক্লিন করি, সেই সপ্তাহটা আজকে, যেটা আমি আসলে সব কিছু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন জিনিস বা ক্লিন জায়গা আমরা মোটামুটি সবাই পছন্দ করি, কার না ভালো লাগে বলুন। তো এখন আমি ড্রেসিং টেবিলের গ্লাসটা ক্লিন করে নিয়েছি গ্লাস ক্লিনার দিয়ে। আপনাদের কাছে যদি গ্লাস ক্লিনারের লিকুইডটা না থাকে, সেক্ষেত্রে আপনারা একটা নিউজ পেপার আর একদম ভালোভাবে ভিজিয়ে একদম চিপে পানি ফেলে দিয়ে ওই মানে ভেজা নিউজ পেপারটা দিয়ে যদি গ্লাস ক্লিন করে নেন, একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। এখন আমি চলে এসেছি আমার ওয়াশরুমে, এটা আমার বেডরুমের সাথে, আমার
অ্যাটাচড ওয়াশরুম। তো এটার বেসিনটা তো একটু ময়লা হয়েছে, ওটা আমি এখন ক্লিন করে নিচ্ছি। আমি একটা ফোমের সাথে বডি ওয়াশ নিয়ে নিয়েছি, বডি ওয়াশ দিয়ে ক্লিন করি আমি, কারণ আমি আসলে ওই যে ডিটারজেন্ট পাউডার দিয়ে খুব বেশি একটা ক্লিন করি না, ওগুলো তো অনেক খার থাকে। এই কারণে আমি যে বডি, এটা তো খুব বেশি আসলে নোংরা হয় না। আর কর্নারগুলো আমি এরকম একটা টুথব্রাশ দিয়ে ক্লিন করে নিই। তো এটাও আমি সপ্তাহে অন্তত একবার খুব ভালোভাবে ক্লিন রাখার ট্রাই করি। এটাও খুব বেশি নোংরা হয় না, তারপর আমি ক্লিন করি, যেহেতু এটা এখানে আমরা দাঁড়িয়ে ব্রাশ করি বা হাত মুখ ধুই, তো এই জায়গাটা যদি ক্লিন না থাকে তাহলে দেখতে ভালো লাগে না। আর একটা জিনিস আমি এখানে দেখেছি, মালয়েশিয়ার ম্যাক্সিমাম বাসাগুলোতে, বিশেষ করে পুরনো টাইপের বাসাগুলোতে আসলে বেসিনের সাথে গ্লাস থাকে না, ওনারা আলাদা করে একটা গ্লাস কিনে এখানে লাগিয়ে দিয়েছে, যেটা খুব বেশি একটা বড় না। তো এই কারণে আমার আসলে ভালো লাগে না। আমরা আসলে মালয়েশিয়ায় প্রথম এসে ওইভাবে বাসা পাচ্ছিলাম না আমরা, এই কারণে আমরা এই বাসাটা নিয়েছিলাম। ওইভাবে যদি ভালো পেতাম তখনই আমরা ভালো বাসায় উঠে যেতাম। তবে এটাও খারাপ না, এটা লোকেশনটা খুব ভালো, বাসাটা একটু পুরাতন বাট লোকেশন খুবই ভালো। এই কারণেই বাসাটা আমার আসলে ছাড়তে ইচ্ছা করতো না, কিন্তু ইনশাআল্লাহ সামনের বছর অবশ্যই আমাদেরকে বাসাটা মানে চেঞ্জ করতে হবে, কারণ তোষানের স্কুলটা চেঞ্জ করব। এখন ঠিক বাজে হলো বিকাল 6:30 মতো। আমি আসলে আজকে এত কাজ করেছি, কারণ পুরো সব কিছু ক্লিন করেছি আমি, তো এই কারণে আমার আর ক্যামেরাটা অন করা হয়নি। তো আমি এখন আপনাদের সাথে একটা বিকালের নাস্তা বানাচ্ছি, আমি সেটা শেয়ার করব আর কি। তো এটা আমি হলো শর্মা বানাবো। আমি দেখেছিলেন আপনারা লুলু থেকে আমি শর্মার র্যাপার যে রুটিগুলো থাকে ওগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে আমি হলো শর্মা বানাবো। আমি যে চিকেনগুলো এরকম করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, অল্প একটু গোলমরিচ, অল্প সামান্য লবণ আর সয়া সস, 1 চা চামচ সয়া সস দিয়ে আমি চিকেনটাকে প্রায় 2.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। তো এটা এখন আমি ফ্রাই করে নিব। তো ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তো আমার এই মুহূর্তে অলিভ অয়েল নেই, তো আমি সামান্য কুকিং অয়েল মানে সয়াবিন তেল দিয়েছি। তো এটার উপরে আমি এখন চিকেনগুলো ফ্রাই করে নিব। এই যে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, একদম এরকম ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি হলো চিলি সস, আমরা টমেটো সস খুব একটা পছন্দ করি না, চিলি সসটা পছন্দ আমাদের। আর হলো মেয়োনিজ নিয়ে নিয়েছি, এটা মিক্স করে আমি একটা সস বানিয়ে নিব, দুইটা একসাথে মিক্স করে। আর এই যে দেখেছিলেন আমি যে এনেছিলাম র্যাপার্স, তো এই যে দেখুন হালাল সাইন আছে, লুলু থেকে এনেছি, লুলুতে সব হালাল। তো এগুলা হলো র্যাপার্সের মানে রুটিগুলো দিয়ে আমি শর্মাটা বানাবো। তো আমি এখন দুইটা রুটি নিয়ে আমি এখান থেকে ছেঁকে নিচ্ছি। রুটিগুলো একটু ছেঁকে নিলে ভালো হবে আর কি। তো ঠিক আছে, আর আমি একটু শসা কেটে নিই ভিতরে দেওয়ার জন্য। আপনার ইচ্ছা করলে গাজর, তারপরে হলো কচি বাঁধাকপি বা ক্যাবেজ ওগুলো দিতে পারেন। আমি হলো শুধু শসা দিব, আমরা আর অন্য কিছু পছন্দ করি না অতটা, তাই শুধু শসা দিয়েই করব। শসাটা কেটে নিই তাহলে। তো শর্মা বানানোর জন্য সব কিছু আমি ডাইনিং টেবিলে নিয়ে এসেছি, এখানে সব রেডি করে নিয়েছি। তো র্যাপ করার জন্য আমি এই যে ফয়েল পেপার এটা দিয়ে র্যাপ করে নিব, এটা একটু ছিঁড়ে নিচ্ছি আমি। আসলে বিকালবেলা একটু এই টাইপের জাতীয় নাস্তাগুলো খেতে ভালোই লাগে। আর তোষানের বাবা আসলে দেখা যায় যে অফিস থেকে আসতে আসতে ওর অনেক খিদা লেগে যায়, তারপরে ভাত খেতে খেতে রাত্রে ওরা একটু দেরি করে ফেলে। তো বিকালবেলা একটু এই টাইপের নাস্তা হলে আসলে ওদেরও ভালো লাগে। আর আমার এই টাইপের নাস্তা যদি আমি বিকালে খাই তাহলে রাত্রে আমি আর ভাত বা পাউরুটি কোনোটাই খাই না, খুব বেশি হলে হালকা একটু ফ্রুটস খাই, এটুকুই। আমার আসলে রাত্রের খাবারটা আমার খুবই পরিমিত। অনেকে আমার ডায়েট চার্টটা চেয়েছেন, ইনশাআল্লাহ আমি আমার ডায়েট চার্টটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। যে ডায়েট চার্টটা আমি ফলো করেছিলাম, আমি প্রায় 6 মাস ওই ডায়েট চার্টটা ফলো করেছিলাম। আমার আসলে এখন ওয়েট হলো 55 বা 56 এরকম আপ ডাউন করে। তো মাঝখানে আমি মালয়েশিয়ায় আসার পরে একবারে 61 থেকে 62 কেজিতে চলে গিয়েছিলাম। তো তখন আমি একটা ডায়েট চার্ট ফলো করেছিলাম, 1200 ক্যালোরির একটা ডায়েট চার্ট। তো ডায়েট চার্টের সাথে আমাকে প্রচুর হাঁটতে হয়েছে, আমি প্রচুর হেঁটেছি, বাসায় এক্সারসাইজ করেছি, খাওয়াটা কন্ট্রোল করেছি। আমি ভাতটা খুব বেশি একটা খাইনি, তখন অ্যাভয়েড করেছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ফলও পেয়েছি। তো সেই ডায়েট চার্টটা অবশ্যই আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব।
আসলে আমি ইদানিং একটু ব্যস্ত যাচ্ছে আমার সময়টা, এই কারণে সব কিছু মিলিয়ে আমি আসলে পেরে উঠছি না। তবে একটু ব্যস্ততাটা কম হলেই আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আর কি আমার সেই ডায়েট চার্টটা। এই তো হয়ে গেল আমার হলো। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা আসলে তোষানের বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে, এনে আমাকে দিয়েছে। এটা সারপ্রাইজ গিফট বলতে পারেন। তোষানের বাবা হলো আলি এক্সপ্রেস অনলাইন যে শপটার কথা বলি ওইখানে অর্ডার করেছিল। আমি জানি না আসলে ভিতরে কি আছে, তো খুলে দেখছি ভিতরে কি আছে। আরও নাকি সারপ্রাইজ আছে, আরও নাকি আসবে। এটা নাকি মাত্র একটা ডেলিভারি দিয়ে গেছে, তো আরও কি সারপ্রাইজ আসবে, আসলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো খুলে ফেলেছি, দেখাই যাচ্ছে এটা একটা ব্রেসলেট মনে হচ্ছে। হ্যাঁ, এই টাইপের ব্রেসলেটগুলো আমার খুব পছন্দ। আমি এর আগে অনেকবার ওর সাথে আসলে অনলাইনে বসে বসে দেখতাম, যে বলতাম দেখো ব্রেসলেটটা সুন্দর না, ব্রেসলেটটা ভালো লাগছে। আমি আসলে ব্রেসলেট, আংটি, তারপরে হাতের চুড়ি, এই তিনটা জিনিস খুব পছন্দ করি জুয়েলারির মধ্যে। এই ব্রেসলেটটাও খুব সুন্দর। তো ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আজকের ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট ব্লগ ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেল বা আমার ব্লগটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে খুব সহজে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের মোবাইলে। ব্রেসলেটটা আমি পরে ফেলেছি, যদি আমার হাত খুব বেশি একটা ভালো না দেখতে, তারপরও আমার হাজব্যান্ডের দেয়া যেহেতু সারপ্রাইজ গিফট, এটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো ঠিক আছে, ভালো থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।